আজ বৃহস্পতিবার 17 কার্তিক 1414 বাংলা 1 নভেম্বর 2007। প্রিয় দর্শক, আমি শিল্পী মহলানবিশ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত অনুষ্ঠান আজকের সকালে। আমাদের আজকের সকালের অতিথি জি.এম. রব্বানী নয়ন। আমরা আগামী সকালেও একজন নতুন অতিথির মুখোমুখি হব, কথা বলবো ভিন্ন কোনো বিষয়ে। নয়ন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শিল্পী। বাংলাদেশের মোট জনসংখ্যার 1/3 তরুণ যুবক। দেশে দিন দিন বাড়ছে শিক্ষার হার, কিন্তু তেমন বাড়ছে না কর্মসংস্থান। ফলে শিক্ষিত যুবকরাও এখন বেকার জীবনযাপন করছে, ছুটছে আত্মকর্মসংস্থানের পেছনে। আত্মকর্মসংস্থানের এই প্রচেষ্টা কতটুকু ফলপ্রসূ হচ্ছে, আজ জাতীয় যুব দিবসে এ বিষয়ে থাকছে আমাদের আলাপচারিতা। আমাদের অনুষ্ঠানে আছেন অতিথি ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের সভাপতি জি.এম. গোলাম রব্বানী নয়ন। অতিথির সঙ্গে আলোচনা ছাড়াও থাকছে আমাদের নিয়মিত অন্যান্য পরিবেশনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়সমূহ। ইতিহাসের এই দিনে ও আজ সারাদিন থাকছে আমাদের আজকের আয়োজনমালায়। অতিথি গোলাম রব্বানী নয়নের কথা তো শুনবই, তার আগে দেখে নিই আজকে সকালের পরিবেশনা। প্রথমেই থাকছে ইতিহাসের এই দিনে। কখনো যুদ্ধ, কখনো ধ্বংস, আবার কখনো সম্প্রীতির হাত প্রসারিত হয়ে গড়ে উঠেছে আজকের পৃথিবী। পৃথিবীর পথে প্রান্তরে নানা ঘটনায় বিস্তৃত আমাদের ইতিহাস। অতীত ইতিহাসের পাতা থেকে তুলে আনা কালজয়ী কিছু ঘটনা দিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। আজ 1 নভেম্বর। 1830 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় এক দরিদ্র পরিবারে জন্ম প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের। কবিতা দিয়ে সাহিত্য জীবনের শুরু করলেও নাট্যকার হিসেবেই তিনি আরও বেশি খ্যাত। কর্মসূত্রে গ্রামেগঞ্জে ঘোরাঘুরির ফলে বাংলার সমাজ ব্যবস্থা ও বাঙালি মনন সম্পর্কে তার ছিল ঋদ্ধ জ্ঞান। নীলকরদের অত্যাচারে লাঞ্ছিত নীল চাষীদের দুর্দশা নিয়ে তার লেখা নীল দর্পণ প্রকাশিত হবার পরে নীলকরদের বিরুদ্ধে আলোড়ন সৃষ্টি হয়। 1873 সালের আজকের এই দিনে বরেণ্য এই বাঙালি নাট্যকারের মৃত্যু হয়। একদা সমৃদ্ধশালী বিশাল অটোমান সাম্রাজ্য 19 শতকের ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। সে অবস্থায় তুরস্কের জাতীয়তাবাদী সমন্বয়ক মোস্তফা কামালের নেতৃত্বে ক্ষমতা থেকে অপসারিত করা হয় তুরস্কে দখলদার গ্রিক বাহিনী ও তাদের মদতপুষ্ট সুলতানকে। এরপর 1922 সালের আজকের এই দিনে 6 শতাব্দী পুরনো অটোমান সাম্রাজ্যের অবসান ঘটান নব্য তুরস্কের জনক কামাল আতাতুর্ক। 1949 সালে সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর পর প্রতিদ্বন্দ্বী পরাশক্তি আমেরিকা আরও শক্তিশালী মারণাস্ত্র আবিষ্কারে মনোযোগী হয়। এরপর 1952 সালের আজকের এই দিনে প্রশান্ত মহাসাগরে মার্শাল দ্বীপপুঞ্জে প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় আমেরিকা। অতি উচ্চ তাপ ও চাপে ফিউশন সৃষ্টির মাধ্যমে হাইড্রোজেন বোমা প্রায় 10 মেগাটন ধ্বংসাত্মক ক্ষমতাধর বিস্ফোরণ ঘটাতে সক্ষম। 1945-এ হিরোশিমায় ফেলা আণবিক বোমার চেয়ে এটি 700 গুণ বেশি শক্তিশালী। 1993 সালের আজকের এই দিন ইউরোপ মহাদেশের 12টি রাষ্ট্র একত্রিত হয়ে ইউরোপীয় ইউনিয়ন গড়ে তোলে। অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক নির্ভরযোগ্যতা সৃষ্টি, সর্বোপরি একটি একত্রিত ইউরোপীয় শক্তির জন্ম দেওয়ার লক্ষ্যে 1992 সালে নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিক্টে রাষ্ট্রগুলোর মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী একটি ইউরোপীয় পার্লামেন্ট, একটি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, সাধারণ বিদেশ ও নিরাপত্তা নীতি এবং একটি অভিন্ন মুদ্রা ইউরোর প্রচলনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রিয় দর্শক, ইতিহাসের এই দিনের পর ফিরে আসছি আজকের অতিথির কাছে, গোলাম রব্বানী নয়ন। দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি শিক্ষিত বেকার যুবকদের কথা, এবং কয়েক বছর ধরে আমরা শুনছি আত্মকর্মসংস্থানের কথাও। তো আমাদের দেশে আসলে কীরকম হার আছে যারা শিক্ষিত বেকার যুবক? আমি প্রথমেই আমার সারা বাংলাদেশের যুবগোষ্ঠীদের আজকের যুব দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে যে আপনি যে প্রশ্নটি করেছেন যে বেকার সংখ্যাটা, সেটি হচ্ছে মূলত বাংলাদেশের যুবগোষ্ঠী, আপনি বলেছেন 1/3, প্রায় 4.5 কোটি উপরে হচ্ছে যুবক। এবং এই যুবক শ্রেণীর মধ্যে
আমরা ভাগ করেছি যে একটি শিক্ষিত শ্রেণী এবং আরেকটি অশিক্ষিত শ্রেণী। এবং বেকার শব্দটা কিন্তু এখন আর শুধু শব্দের মধ্যে নেই, এটা একটা এখন দেখবেন যে গালিতে পরিণত হয়েছে। কোনো বাসায় কিংবা কোথায় বলে যে কোনো ছেলে যদি কোনো কাজ না করে তাহলে তাকে বলে বেকার ছেলে। তো এখানে আমাদের জরিপ অনুযায়ী সেখানে প্রায় 1,40,00,000 হচ্ছে শিক্ষিত যুবক রয়েছে। এবং আমরা যদিও এই শিক্ষিত যুবকদেরকে নিয়েই কাজ করার প্রয়াস চালাচ্ছি সরকারিভাবে এবং বেসরকারিভাবে, এবং এই শিক্ষিত বেকারের যুবকের সঠিক তথ্য বা ডাটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখবেন যে আরও সংখ্যাটা আর অনেক বেশি হয়ে আসবে। তারপরে তো প্রতি বছরই যুব দিবস পালন করা হয়, তো কোন উদ্দেশ্যকে সামনে রেখে এই দিবসটিকে পালন করা হচ্ছে? আসলে মূলত একটি দিবস তো হচ্ছে একটি প্রতীকী একটি দিন পালন করা হয়। যুব দিবস আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসছি। 1 নভেম্বর হচ্ছে জাতীয় যুব দিবস, মানে আজকে। এবং আজকে আমরা সরকারিভাবে এবং বেসরকারিভাবে সকলেই কিন্তু খুব ভালোভাবে এই দিবসটি পালন করবে। এদেশের 4.5 কোটি যুবকের জন্য আজকের দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আজকে সরকারিভাবে আমাদের যে স্লোগানটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যুবই সম্পদ, যুবই ভবিষ্যৎ। এবং এই স্লোগানটাকে সামনে রেখেই বাংলাদেশ সরকার এবং আমরা যারা কাজ করছি তারা সবাই এই স্লোগানটি সামনে রেখেই পুরো একটি বছর আমরা কাজ করে যাব। যেমনি আমরা অতীতে কাজ করে এসেছি হচ্ছে যতই হোক ক্লেশ যুবরাই গর্বে দেশ, এই স্লোগানটিকে বেস করে আমরা কিন্তু দীর্ঘদিন কাজ করে এসেছি। সেই স্লোগানটাও আমাদের হচ্ছে জাতীয়ভাবে ধারণ করে এসেছি। আর জাতীয় যুব দিবসের এই স্লোগানটি যেহেতু আমাদের যুবর সম্পদটাকে অ্যাড্রেস করা হয়েছে এবং সেই যুব সম্পদটা আগামী দিনে এই দেশ পরিচালনার জন্য কতটুকু অর্থবহ সেটি স্লোগানের মাধ্যমে শুধুমাত্র সীমাবদ্ধ না, আমরা আমাদের কর্মে, আমাদের সার্বিক যোগাযোগ এবং আমাদের অবস্থানের উপর ভিত্তি করেই কিন্তু আমরা পরিচালনা করব। অন্যান্য বারের যুব দিবসের থেকে এবারের যুব দিবসের পার্থক্যটা কোথায় বা তাৎপর্যটা কোন দিক থেকে বেশি? পার্থক্য সেভাবে প্রত্যেক যুব দিবসই আমাদের কাছে অর্থবহ, কারণ আপনি জানেন যে যুব দিবসের এবারটা আমরা যেহেতু একটু ভিন্ন আঙ্গিকে পালন করছি। প্রত্যেকবারই কিন্তু যুব দিবসটা উদ্বোধন করা হয় মাননীয় প্রধানমন্ত্রী কিংবা দেশের যে প্রধান ব্যক্তি তাদেরকে নিয়ে। আমরা আজকের যুব দিবসটা আমরা আমাদের যুব উপদেষ্টা উনি উদ্বোধন করছেন। আমরা এতদিন আমাদের মধ্যে জাতীয় যুবনীতি ছিল না, আমরা জাতীয় যুবনীতি পেয়েছি। অতএব আজকের এই যুব দিবসে আমরা অঙ্গীকার করছি যে জাতীয় যুব নীতিটা যাতে বাস্তবায়ন করা হয়। অতএব বাস্তবায়নের একটি অঙ্গীকার নিয়ে আমরা একটু ব্যতিক্রম ধারায় পালন করতে যাচ্ছি, যেখানে যুবকরা এখন অনেক বেশি সচেতন, পূর্বের চেয়ে অনেক বেশি মাত্রায় শিক্ষিত হতে যাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে যুব দিবস পালন করা হয় বিভিন্ন দেশে। এবং আমরা কিছুদিন আগেও আন্তর্জাতিক যুব দিবস পালন করে এসেছি। তার মানে অতীতের যে যুব সংখ্যাগুলো আজকে যুব কার্যক্রমে সম্পৃক্ত ছিল তার চেয়ে অনেক বেশি মাত্রায় সম্পৃক্ত। বিধায় যুব দিবসটি পালন করার জন্য আমাদের জন্য অনেক বেশি সহজ। এবং আমার বিশ্বাস যে আজকে আমরা যতটুকু পালন করব আগামী দিনে যুব দিবসটি আরও বেশি মাত্রায় পালন করা হবে, যেহেতু অনেক যুবকরাই কিন্তু জানে না যে যুব দিবসটা কবে কিংবা জাতীয় যুব দিবসটা কোন তারিখে জাতীয় যুব দিবস পালন করা হয় সেটি কিন্তু অনেক যুবকরাই। তার কারণ একটি হচ্ছে যে আমরা যে সকল যুব সংগঠক কিংবা যুব উন্নয়ন নিয়ে কাজ করি তারা সেই মাত্রায় আমরা কিন্তু প্রচার কিংবা কার্যক্রমগুলা অতীতে সেভাবে ভূমিকা পালন করে আসতে পারি নাই। অতএব আমরা যদি ভবিষ্যতে চিন্তা করি যে যুব দিবসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুব দিবসটা আমাদের যুব সমাজের জন্য অর্থবহ একটি দিবস পরিণত করতে হবে, তাহলে আমাদের অধিক মাত্রায় যুব সংগঠক, অধিক মাত্রায় শিক্ষিত যুবক এবং অধিক মাত্রায় আজকে বেকারত্ব দূর করে একটি সঠিক পথে পরিচালনার একটি সমাজ তৈরি করতে হবে। এবার কি প্রচারটা আগের বারের তুলনায় বেশি হয়েছে? প্রচারের মূলত আসলে প্রচারের বিষয়টা তো একটু ভিন্ন। প্রচারের বিষয়টা ধরেন সরকার একভাবে প্রচার করে, বেসরকারি সংস্থাগুলো প্রচার করে। এই প্রচারণার মাত্রা যদি আমরা সেভাবে দেখি যে মাত্রা আমি মনে করি যে আগের মতনই, প্রচারণার মাত্রাটা খুব একটা বেশি বাড়ে নাই, তবে সম্পৃক্ততা বেড়েছে অনেক। আপনি যুবনীতির কথা বলছিলেন, যুবনীতিতে এবার কি কি আছে? যুবনীতিতে এবার যুবনীতিতে একটাই জাতীয় যুবনীতি। সেই যুবনীতি একটাই যখন আমাদের 2003 সালে যুবনীতি প্রণীত হয়েছে। এখন যুবনীতিটা হচ্ছে বাস্তবায়নের পথে। আচ্ছা, আমরা এখন যুবনীতি প্রণীত হয়েছে কিন্তু যুবনীতি বাস্তবায়ন হয়নি। বাস্তবায়নের জন্য এখন যারা নীতি নির্ধারক কিংবা আমরা যারা যুব সংগঠন করি আমাদের প্রেশার বলেন কিংবা আমাদের আবেদন বলেন, আবদার বলেন, তার উপর ভিত্তি করে বাস্তবায়নটা মাঠ পর্যায়ে চলে আসবে। এবং সেটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে সরকার কিংবা নীতি নির্ধারকের উপরে যে যুবনীতিটা কবে বাস্তবায়নের মুখ দেখবে।
আচ্ছা, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সরকারিভাবে কি ধরনের পদক্ষেপ বা ভূমিকা নেওয়া হয়েছে? শিক্ষিত বেকার যুবকদের জন্য সরকারের ভূমিকাই হচ্ছে মুখ্য, কারণ সরকারকেই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে যে শিক্ষিত যুবক যারা বেকার তাদেরকে কিভাবে এই বেকারত্ব গোষ্ঠী থেকে মোটামুটি কর্মসংস্থানে সৃষ্টি করা যায়। দুটি বাজার সৃষ্টি হয়েছে, একটি হচ্ছে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে, আর আরেকটি হচ্ছে চাকরির বাজার। তার মানে এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে কিছুটা। কিন্তু এখানে আমাদের সরকার কি করছে? সরকার দুটি মাত্রায় কাজ করছে। একটি হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে একটি ছেলেকে আত্মকর্মমুখী করছে, যেখানে আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের কথা জানি। জি, সরকার হচ্ছে যুব উন্নয়ন দপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ একটি যুব উন্নয়ন দপ্তর। তারা প্রশিক্ষণ করছে, প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করছে যুবকদেরকে। সেই প্রশিক্ষিত যুবক সে তার নিজস্ব ফিল্ডে কিংবা মাঠ পর্যায়ে গিয়ে সে এই প্রশিক্ষণটা সে কাজে লাগাচ্ছে এবং সেখানে আত্মকর্মী হয়ে উঠছে। কিন্তু আপনি যদি বলেন যে কিভাবে এই আত্মকর্মীগুলো আজকে বেকারত্ব থেকে দূর হতে পারে, তা বেকারত্ব দূর হওয়ার জন্য একটি ডাইমেনশন যদি পার হয়, কিন্তু আরেকটি রয়ে যায় যে তার চাকুরির বাজার কিন্তু সেভাবে বৃদ্ধি পায় নাই। এবং সেক্ষেত্রে কিন্তু সরকার সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু চাকুরির জন্য করছে না। তাহলে প্রশিক্ষণ প্রাপ্ত যারা তারা করবে কি? তারা করছে আত্মকর্মসংস্থানের জন্য তারা কাজ করছে। যেমন ধরেন আপনি সবাই আমরা জানি সেলাই প্রশিক্ষণ, গরু মোটা তাজাকরণ, ছাগল পালন, অনেক ট্রেডে প্রায় ৭৮টার উপরে ট্রেডে প্রশিক্ষণ হচ্ছে। কিন্তু এই প্রশিক্ষিত যুবকগুলা যে আত্মকর্মী হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু আমরা সেভাবে ডেটাও বের করতে পারছি না। এখানে সরকারের সার্থকতা কিংবা ব্যর্থতার কথাটা চেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের আগে মূল্যায়ন করতে হবে যে বিষয়টা আসলে কোন পথে ধাবিত হচ্ছে। আমরা যে ডাটাটা পাচ্ছি না সেটা কেন? আমরা ডাটা রাখতে কি ডাটা পাচ্ছি না যে আসলে আমাদের যুব জরিপ একটি সেল গঠন করা দরকার, যেটি আমরা প্রায়শই বলেছি যে যুব জরিপ সেল যদি গঠন করি, সেখানে আপনি যে প্রথমে যে প্রশ্নটি করেছেন যে কত সংখ্যক বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক, সেটি কিন্তু স্পষ্ট কোনো ডেটা বিভিন্ন সংগঠন আমরা বের করে এসেছি বা যুব অধিদপ্তর বের করে এসেছে, কিন্তু আমরা স্পেসিফাই করার জন্য একটা যুব জরিপ প্রয়োজন। সে জরিপে আমরা জানতে পারবো যে আসলে কি পরিমাণ ছেলে শিক্ষিত, কি পরিমাণ যুবক আজকে আত্মকর্মমুখী, কি পরিমাণ যুবক আজকে শিক্ষিত এবং প্রশিক্ষণ পাওয়ার পরেও সে কোনো চাকরি পাচ্ছে না। এবং আরেকটি বিষয় আমি আপনাকে বলি, যেহেতু আজকে বলার সুযোগ হয়েছে, সেটি হচ্ছে এক শ্রেণীর যুবক কিন্তু দেখেন প্রশিক্ষণ না নিয়ে, শিক্ষিত না হয়ে তারা কিন্তু চাকুরির সন্ধানে দেশের বাইরে চলে যাচ্ছে। এটা ব্যাপক যুবগোষ্ঠী, যে কারণে ব্যাপক যুবগোষ্ঠী সেখানে গিয়ে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে তাদের অবস্থান করছে। আজকে দেখেন চিত্র, মালয়েশিয়া থেকে অনেক যুবক ফেরত চলে এসেছে। মিডল ইস্টের কথা ভাবেন, বিভিন্ন দেশে কিন্তু আজকে এই শ্রমিকদের অসন্তোষ সৃষ্টি হয়েছে, আবার আমাদের যুবগোষ্ঠীরাই কিন্তু সবচেয়ে বেশি সেখানে ভিকটিম হচ্ছে। আমরা ন্যাশনাল ইউথ ফোরাম কিন্তু সেই ক্ষেত্রেও চিন্তা করছি যে এই সেক্টর, এটাও তো একটা আমাদের ব্যাপক যুবগোষ্ঠী। আমি সেই প্রসঙ্গে যাচ্ছিলাম যে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো আসলে সংগঠনগুলো কিভাবে কাজ করছে? সরকারের পাশাপাশি সরকার তো কাজ করছে, সরকারের কাজের পাশাপাশি যদি সহযোগী সংগঠনগুলো কাজ না করে তাহলে সরকারের কোনো কাজই কিন্তু সার্থকের রূপ নেবে না। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাভুক্ত আমি আপনাকে বলি যে ৬,০০০-এর উপরে হচ্ছে যুব সংগঠন যাদের তালিকাভুক্ত। আর সেখানে হচ্ছে আমরা হচ্ছে ন্যাশনাল ইউথ ফোরাম বাংলাদেশ, আমরা এদেশের সকল যুব সংগঠনগুলোকে হচ্ছে নেটওয়ার্কিং করি, যে যুব সংগঠনগুলোকে একটি ছাতার মধ্যে বেসরকারিভাবে, সকলের তো রয়েছেই সরকার এবং বেসরকারিভাবে আমরা চেষ্টা করি এই নেটওয়ার্কটা ডেভেলপ করার জন্য। এবং সেই নেটওয়ার্কটা ডেভেলপ করেই কিন্তু আমরা যুবদের মধ্যে তথ্যের আদান প্রদান। যুব উন্নয়নে অনেক কাজ আজকে দেখবেন যে আপনি মাঠ পর্যায়ে কিংবা কোনো উপজেলা পর্যায়ে যদি গিয়ে দেখেন, যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যুবকদের কিন্তু যোগাযোগ খুব কম। ওই এলাকায় যুবক যে সে কিন্তু যুব উন্নয়ন কর্মকর্তা কে তাকে কিন্তু সে চেনে না, বরঞ্চ সে বেশি চেনে যে ওই উপজেলায় কিংবা ওই থানায় তার ওসির নামটাকে সে জানে। কিন্তু কেন হচ্ছে এটা? কেন হচ্ছে এটাই আমাদের হচ্ছে এখন ডেভেলপমেন্টের বিষয়, যে আমরা চাচ্ছি যুব উন্নয়ন কর্মকর্তাকে এম্পাওয়ার করা, যুব উন্নয়ন কর্মকর্তাকেও অধিক ক্ষমতা কিংবা অধিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি করে দেওয়া। তাহলে কি হবে, আমাদের যুবকরা তার আশ্রয়স্থল হবে যুব উন্নয়ন অধিদপ্তর, তার আশ্রয়স্থল হবে যুব উন্নয়ন কর্মকর্তা, তার কাছে যাবে, তার কাছে গিয়ে তার সকল সমস্যা শেয়ার করবে। কিন্তু সেটি কিন্তু আমাদের হচ্ছে না, সেটি করার জন্য একটি আমাদের পদক্ষেপ নিতে হবে, যাতে যুব উন্নয়ন কর্মকর্তাকে খুঁজে বের করতে হয় এই কারা কত সংখ্যক যুবক, এবং সে থেকে কিন্তু ডেটাও চলে আসবে, সে থেকে আমাদের প্রশিক্ষিত যুবকের অবস্থান তৈরি হবে।
এবং আমি মনে করি যুব উন্নয়ন দপ্তর এ যাবৎকালীন যে কাজগুলো করেছে সেগুলো অবশ্যই পজিটিভ, কিন্তু তাদের যে সমস্যাটা রয়েছে, দেখেন যুব উন্নয়ন খাতে কিন্তু আমাদের বাজেটে বরাদ্দ অত্যন্ত কম, সীমিত। সেই সীমিত ব্যয় দিয়ে কিন্তু তাদের এই সামগ্রিক বিষয়গুলো দেখতে হচ্ছে। সারা বাংলাদেশে আমরা যুবকদেরকে নিয়ে স্বেচ্ছাসেবার ভিত্তিতে আমরা ন্যাশনাল আইডি কার্ড এবং ভোটার রেজিস্ট্রেশনের জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, এবং সারা বাংলাদেশে আমরা আমাদের যে সকল সংগঠন রয়েছে তাদেরকে দিয়ে আমরা স্বেচ্ছাসেবায় কাজ করছি। আরেকটি বিষয় নিয়ে আমরা এই খুব শীঘ্রই কাজ শুরু করেছি, এই মাইগ্রেন্ট ওয়ার্কার ইস্যু নিয়ে। আমরা আমাদের ন্যাশনাল ইউথ ফোরামে একটি আমরা দল গিয়েছিলাম মালয়েশিয়া, সেখানে আমরা সরেজমিনে আমাদের যুবক শ্রেণীদের অবস্থান দেখে এসেছি এবং কি কারণে তারা আজকে এই অবস্থায় এসেছে সেগুলো আমরা অ্যাড্রেস করতে পেরেছি, আমরা সেগুলো চিহ্নিত করে আমরা নিয়ে এসেছি, আমরা সেগুলো যাতে না হয় এবং এই ধরনের সমস্যা যাতে আর না হয় সেটি করার চেষ্টা করছি। এবং আরেকটি মেসেজ আমরা যেটি দিয়েছি, যুব উন্নয়ন দপ্তরের যে মেসেজগুলো সবাই জানে না, যে যুব উন্নয়ন থেকে গেলে যে সহজ শর্তে ঋণ পাওয়া যাবে, কিংবা একটি প্রশিক্ষণ নিলে প্রশিক্ষণের বিপরীতে একটি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের বিপরীতে আবার ঋণ পাওয়া যাবে, সেই বিষয়গুলো কিন্তু অনেক যুবকরা কিন্তু ওয়াকিবহাল না। তারা ভাবে যে আমি অশিক্ষিত যুবক, অতএব আমার যেহেতু শিক্ষা নাই, আমার হয় বাইরে যেতে হবে, না হলে এখানে শ্রমিক হিসেবে বা কোথাও কাজ করতে হবে, নাহলে বেকার হয়ে বাসায় বসে থাকতে হবে। কিন্তু তাদের এই বিষয়গুলো অনুধাবন করানোর জন্য আমরাও একটি ক্যাম্পেইন হাতে নিয়েছি। তো এবার আপনাদের কার্যক্রম কি? আমরা আজকে র্যালি করব। র্যালি শেষে আমরা 10 দিন ব্যাপী একটি কর্মসূচি হাতে নিয়েছি আমাদের ন্যাশনাল ইউথ ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে। আমরা 10 দিন কর্মসূচির মধ্যে আমরা রেখেছি হচ্ছে পর্যটনটাকে এবার আমরা এই যুব সম্পদটাকে কাজে লাগানোর জন্য পর্যটন শিল্পকে আমরা চিন্তা করেছি। যে কক্সবাজার হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকত। আমরা চাচ্ছি যে আগামীতে অগাস্টে 2008 সালে একটি সপ্তম আশ্চর্যের একটি ভোটিং হবে সারা পৃথিবীতে। আমরা এই যুবকরাই এবার, যেহেতু আজকের মাধ্যমে অনেক যুবকরা জানতে পারবে, আমরা চাচ্ছি ইমেইলের মাধ্যমে সারা পৃথিবীতে আমরা এই দীর্ঘতম সমুদ্র সৈকতটাকে আমরা ভোট দিয়ে আমরা সপ্তম আশ্চর্যের একটিতে নিয়ে আসতে পারি কিনা, এবং সেই জন্য আমরা চায়নাকেও রিকোয়েস্ট করছি এবং ইন্ডিয়ান যুবকদেরকেও রিকোয়েস্ট করছি। আপনাদের এই উদ্যোগ নিশ্চয়ই ফলপ্রসূ হবে। হ্যাঁ, দোয়া করবেন। গোলাম রব্বানী নয়ন, আপনার আমাদের স্টুডিওতে এসে কথা বলবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আজকের এই যুব দিবসে যে সকল যুবক ভাই এবং বোনেরা আমাদের অনুষ্ঠান আমি আজকে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যুব দিবস সফল সার্থক হোক। ধন্যবাদ। আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। শেষ করার আগে জেনে নিই আজ সারাদিন। ঢাকা কিংবা ঢাকার বাইরে দেশের ভিন্ন ভিন্ন স্থানের উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর দিয়ে সাজানো আমাদের এই পর্ব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদল প্রযোজিত নাটক রারাং। নাটকটির রচনা ও নির্দেশনায় মামুনুর রশিদ। রাখালের উদ্যোগে সুইডিশ আইটিআই ও সুইডিশ সিডার এর সহযোগিতায় শিশুদের জন্য 5 দিনব্যাপী বিশেষ নাট্য প্রদর্শনী চলছে বনানীর থিয়েটার ল্যাবে। 5 দিনব্যাপী এই নাট্যোৎসবে মোট 10টি নাটক মঞ্চস্থ হবে। ব্রায়ান পিকলসের আয়োজনে ক্রসিং কালচার শিরোনামে সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা 6টায় ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে। গ্যালারি চিত্রকের আয়োজনে দেশের বরেণ্য 6 চিত্রশিল্পী শফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী ও মনিরুল ইসলামের স্টিল লাইফ বা জড়জীবন নিয়ে মোট 36টি ছবি নিয়ে ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে এক বৈচিত্র্যময় প্রদর্শনী। বরেণ্য শিল্পীদের এই প্রদর্শনী চলবে 10 নভেম্বর পর্যন্ত। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রান্ত সীমায়। আগামীকাল আরেকজন নতুন অতিথি নিয়ে আবার ফিরে আসব। সুন্দর হোক আপনার সারাদিন, প্রাণময় হোক আপনার প্রতিক্ষণ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে আমাদের চিঠি লিখুন এই ঠিকানায়। প্রযোজক আজকের সকাল, এনটিভি, বিএসসিসি ভবন 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7। আমাদের কাছে মেল করতে পারেন এই ঠিকানায় সকাল@ntvbd.com। গোলাম রব্বানী নয়ন, আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুভ হোক আজ সারাদিন।
শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শাপলা কুঁড়ি 2006, পরিচালনা এম হুমায়ুন কবির। দেখবেন শুক্রবার সকাল 9:30 এনটিভিতে। নাটক হরগোজ ব্রিফকেস ও কিছু সাদা রঙের প্রজাপতি। রচনা শিবু কুমার শীল, পরিচালনা মেজবাউর রহমান সুমন। দেখবেন 10 নভেম্বর শনিবার রাত 9টায় এনটিভিতে। কাছে থাকুক আপনজন, সারাদিন সারাক্ষণ। বাংলালিংক দেশ প্রিপেইডে 3টি এফএনএফ নম্বরে কথা বলুন এখন প্রতি মিনিট মাত্র 79 পয়সায় অন্য যে কোনো মোবাইলে, আর 59 পয়সায় যে কোনো বাংলালিংক নম্বরে। সাথে দেশের সেরা রেট তো থাকছেই। বাংলালিংক দেশ মানেই সেরা প্রিপেইড প্যাকেজে সেরা রেটে কথা বলা। বোম্বে হর্স হুইসেল, বোম্বে হামা, দেখো বোম্বে সুইসেল ম্যাজিক, বোম্বে ম্যাজিক রিং, বোম্বে বেলুন হুইসেল, বোম্বে ওয়াটার লিপ, বোম্বে উইন, দু রকমের বোম্বে টপ, বোম্বে ইটারি, আর আছে বোম্বে বলি, বোম্বে বার্ড হুইসেল, বোম্বে ইগল, বোম্বে ফ্লাই। এত খেলনা কি করে পাবো? বম্বে সুইটস খাও, প্রতি প্যাকেটের সাথে 16 রকমের যে কোনো একটি ফ্রি খেলনা জিতে নাও। ওই ছোট ছোট চোখে স্বপ্নে ছোটাছুটি। কোন সিমেন্ট ব্যবহার হচ্ছে এই স্থাপনায়? ক্রাউন সিমেন্ট। কেন? ক্রাউন সিমেন্ট বিশ্বমানের। প্রতি কণা আস্থা দিয়ে স্বপ্নের আশাত করি, এই যেন সেই বন্ধুর মুখ রয় আমার পাশে 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 পাশে। ক্রাউন সিমেন্ট বিশ্বমানের, আমাদের দেশের স্বপ্ন পূরণের আস্থা। সময় বাড়লো সংযোগ চালু করার, সুযোগ বাড়লো বোনাস মিনিট উপভোগ করার। অব্যবহৃত বাংলালিংক দেশ, লেডিস ফার্স্ট কিংবা এসএমএ সংযোগ চালু করলেই 10 মিনিট বোনাস। এছাড়া 50 থেকে 600 টাকা রিচার্জে 15 মিনিট থেকে 300 মিনিট ফ্রি। এই অফারের মেয়াদ বাড়লো আগামী 5 নভেম্বর পর্যন্ত।